বিয়ের প্রায় ২ মাস হয়ে গেছে। বাসর রাতের পরে আমি আমার স্বামীকে দ্বিতীয়বারের জন্য দেখিনি এবং আমাদের মাঝে কোনো রকম যোগাযোগও নেই। নিজের প্রিয় বান্ধবীর এমন জটিল স্বীকারোক্তি পেয়ে স্তব্ধ হয়ে গেল আশা। তোর শ্বশুর শাশুড়ি এই নিয়ে কিছু বলেনি? কি বলবে? শিমু প্রশ্নের বদলে প্রশ্ন করায় কিছুটা রুষ্ট হলো আশা। মেয়েটা চিরকালই এমন, কখনো কোনো কিছু পরিষ্কার করে বলে না। দেখ শিমু, তোদের মধ্যে কি কিছু হয়েছে? আমি এইসব কিছুই জানি না আশা। লোকটাকে আমি বিয়ের আগে মাত্র একবার দেখতে পেয়েছিলাম। তুই তো জানিস ঘরোয়াভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। আমরা একে অপরকে যেখানে ভালো করে চিনতাম না, সেখানে ঝামেলা কেমন করে হবে বলতো? তুই আঙ্কেল আন্টিকে এই ব্যাপারে কিছু বলিসনি? না, এখনো কিছু বলিনি। বিয়ের পরে ফিরুনিতে আমার স্বামী না গেলেও আমার শাশুড়ি আমাকে নিয়ে যায়। শাশুড়ি বাবাকে জানাই হঠাৎ কাজ পড়ে যাওয়ায় সাফওয়ান বিদেশ গেছে, আসতে কিছুদিন সময় লাগবে। তুই তবু কেন তাদের সত্যিটা বলছিস না শিমু? আমাদের আর্থিক অবস্থা তোর জানা আশা। এখন আমি যদি বাড়িতে ফিরে যাই বাবার কষ্ট হয়ে যাবে। ওর থেকে আমি বেশ আছি, 2 বেলা ভালো খাবার পোশাক সবই তো পাচ্ছি। কার সাথে কথা বলছো বৌমা? শাশুড়ির কণ্ঠ শুনে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া পানি দ্রুত মুছে নেয় শিমু। আশাকে রাখছি বলে কল কেটে দিয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। না আম্মা, তেমন কারোর সাথে না। ও ভালো, তো শোনো, তোমাকে যেটা বলতে এসেছি সেটা শোনো। আয়ান আজকে দুবাই থেকে ফিরবে, তাই আমি চাচ্ছি আমি আর তুমি মিলে নিজের হাতে কিছু রান্না করব। যেহেতু ও তোমার ছোট দেবর, তুমি পারবে? জি আম্মা। লাইলা ছেলের বউয়ের কথায় প্রসন্ন হয়ে চলে গেলেন। আয়ানকে শিমু কখনো বাস্তবে দেখেনি। 2-1বার তার ননদ অনিকা আয়ানকে দেখিয়েছে ছবিতে, আর ভিডিও কলে একবার কথা হয়েছে। শ্বশুরের ব্যবসার কাজে দুবাই থাকে আয়ান, তাই সে বিয়েটা হুট করে হয়ে যাওয়ায় সে সেখানে উপস্থিত ছিল না। ব্যাস, আয়ানের ব্যাপারে সে এতটুকুই জানে। শিমু তার কোমর পর্যন্ত চুল হাত খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটল। যাওয়ার পথে তার দাদি শাশুড়ি রাজিয়া বেগমের সাথে দেখা হলো। মহিলা যদিও শিমুকে খুব একটা পছন্দ করে না, তবুও শ্রদ্ধার খাতিরে শিমু তাকে জিজ্ঞেস করলো, দাদি আপনার কি কিছু লাগবে? রাজিয়া বেগম মুখ কালো করে বললেন, আমার কিছু দরকার নেই, তবে দেখো স্বামীকে পটাইতে না পেরে দেবরকে পটিও না। মহিলার কথা শুনে এক মুহূর্তেই অন্তর বিষিয়ে উঠল শিমুর। কতটা নিচু মানসিকতা তার সেটাও শিমু বুঝতে পারল। রাজিয়া বেগম বিয়ের পরের দিন থেকে কোনো অজানা কারণে তাকে সব সময় কটু কথা শোনায়। নিজের কষ্টকে নিজের বুকেই মাটি চাপা দিয়ে রান্নাঘরের দিকে ছুটল শিমু। শাশুড়ির হাতে হাতে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেল তার। তাই কাজ শেষে ফ্রেশ হতে সে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল সে। প্রায় 30 মিনিট নিয়ে গোসল সেরে মাগরিবের নামাজ পড়ে কিছু বই পড়ছিল শিমু। ভাবি, ভাবি, দ্রুত আমার সাথে নিচে চলো, দেখো কে এসেছে। অনিকার কথায় দ্রুত জায়নামাজ ভাঁজ করে অনিকার সাথে নিচে এলো শিমু। যদিও সে জানতো আজকে তার দেবর আসার কথা, কিন্তু দেবরের সাথে নিজের স্বামীকে দেখে ভীষণ অবাক হলো সে। অস্পষ্ট স্বরে বলল, সাফওয়ান। পরিস্থিতি অনেকটা জটিল হয়ে উঠল। চারিদিকে গুমট পরিস্থিতি বিদ্যমান। সকল নিস্তব্ধতাকে ভেঙে দাদি দৌড়ে চলে গেল তার 2 আদরের নাতিদের কাছে। এমনিতে এই মহিলা যদিও ভালো করে হাঁটতে পারে না, কিন্তু তার আদরের নাতিদের দেখলে তার যেন 10 বছর বয়স কমে যায়। সাফু, আমার কই ছিলি পরের মায়ের জন্য? তুই কেন বাড়ি ছাড়বি? আবারও রাজিয়ার কথায় শিমুর মন তিক্ত হলো। সাফওয়ানের চলে যাওয়ার পিছনে সে তো দায়ী নয়, তবে প্রতিবার তাকে কেন দায়ী দেয় এই মহিলা? শিমুর শ্বশুর শান্ত দৃষ্টিতে 2 ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি কাল সকাল 10টায় তোমাদের সাথে কথা বলবো। শিমুর শ্বশুর আলতাফ শান্ত মস্তিষ্কের একজন ব্যক্তি, তাই তিনি এই জটিল পরিস্থিতি সামাল দেবার জন্য কিছুটা সময় নিলেন। আলতাফ তার কথা শেষ করে নিজের কক্ষে চলে গেলেন। লাইলা বেগম বুঝতে পারলেন তার স্বামী তার ছেলের প্রতি ভীষণ রাগান্বিত, কিন্তু সাফওয়ান ক্লান্ত থাকায় কিছুই বললেন না। তার ছেলে যতই অপরাধ করুক না কেন, শিমুর নিজেকে এখানে বড্ড বেমানান লাগছে। তার তথাকথিত স্বামী তার দিকে এই পর্যন্ত একবারের জন্যেও তাকায়নি। আয়ান শিমুর অস্বস্তি কিছুটা আন্দাজ করে।
ভাবি আপনি দূরে দাঁড়িয়ে আসতেন কেন? ভাইয়ের পাশে এসে দাঁড়ান।